মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সুজন হোসেন, সহকারী প্রভাষক সমাজবিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে ক্লাস দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় নিয়ে কথা বলবো। দেখা আমাদের নবম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। অর্থাৎ তোমরা যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য যে পরিমার্জিত সংক্ষিপ্ত আকারে যে সিলেবাস রয়েছে, আমার কাছে সেই সিলেবাসটির একটি কপি রয়েছে। সিলেবাসে তোমাদের যে কয়টা অধ্যায় রয়েছে, আমি যদি ভুল না করে থাকি তাহলে তোমাদের এই পরিমার্জিত তথা সংক্ষিপ্ত সিলেবাসের প্রথম অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায় রয়েছে, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সর্বশেষ হচ্ছে নবম অধ্যায়। এই মোট কয়টা অধ্যায় হলো? 1, 2, 3, 4, 5টা, অর্থাৎ 5টা বা পঞ্চম অধ্যায়ের সর্বশেষ অধ্যায় হচ্ছে নবম অধ্যায়, যেটার নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। এই অধ্যায় নিয়ে আমার যতটুকু মনে পড়ে যে আমরা ঈদের আগে সর্বশেষ ক্লাস একটি দিয়েছিলাম, বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। এই অধ্যায়ের একটি টপিক ছিল যে সামাজিক সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা ছিল জনসংখ্যা সমস্যা। সেই সমস্যা বা সেই টপিকের উপর আমরা একটি ক্লাস দিয়েছি। আজকে আমরা তার পরবর্তী একটি ক্লাসে পরবর্তী একটি সমস্যা নিয়ে কথা বলবো। আসলে বাংলাদেশে অসংখ্য সমস্যা রয়েছে। আমি যদি এইভাবে বলি, তো আসলে প্রবলেম ইকুয়াল বাংলাদেশ, অর্থাৎ সমস্যা ইকুয়াল বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সমস্যার মাত্রা এত বেশি যে সমস্যার একটি বাংলাদেশের একটি সিনোনিম বা একটি প্রতিশব্দ হিসেবে আমরা সমস্যাকে চিহ্নিত করতে পারি। মানে আমি বিষয়টা এরকম বলতে বোঝাচ্ছি যে এখানে পদে পদে হচ্ছে সমস্যা এবং পদে পদে সমস্যাগুলার সৃষ্টি হয় এবং সেই সমস্যা সমাধান করতে গেলে, অর্থাৎ একটা সমস্যার সমাধান করতে গেলে আরও 5টা সমস্যার সৃষ্টি হয়। তো আসলে দেখো, এই যে বাংলাদেশে এত সমস্যা কেন তৈরি হচ্ছে বা এই সমস্যাগুলোর পেছনে কোন কোন বিষয়গুলো ফ্যাক্টর হিসেবে কাজ করছে, এর অসংখ্য কারণ রয়েছে। এক এক ধরনের সমস্যার পেছনে এক একটা উপাদান বা এক একটা বিষয় কাজ করে। তো আসলে ব্যঙ্গ করে যদি আমি এইভাবে বলি যে বাংলাদেশে এত সমস্যাটা কেন, হ্যাঁ, বাংলাদেশে এই বিশেষ করে তুমি যদি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে লক্ষ্য করো, যে তার মধ্যে প্রচুর সমস্যার একটি দেশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে এত সমস্যা কেন? সম্ভবত আমি তোমাদের ক্লাসে এই গল্পটা এইভাবে বলেছিলাম যে বিভিন্ন ধর্মের স্রষ্টার উপস্থিতি রয়েছে। ইসলাম ধর্মে স্রষ্টার উপস্থিতি রয়েছে এইভাবে যে অর্থাৎ স্রষ্টা মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তো স্রষ্টা যখন মানুষকে সৃষ্টি করলো বা মানুষের বডি তৈরি করলো মাটি দিয়ে, তো দেখা গেল যে ফেরেশতারা যখন এই বডিগুলো তৈরি করলো, তখন অনেকগুলা বডি তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে ভেঙে চুরে গেল। যেমন যে আমি বলি যে কারখানাতে যখন বা হচ্ছে ভাটায় যখন ইট তৈরি করে, দেখবা যে অনেক ইট তৈরি করতে গেলে অনেকগুলা মানে উঠাইতে গেলে বা হচ্ছে পরবর্তী সংরক্ষণজনিত কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে তো এরকম বডি যখন তৈরি হলো মাটি দিয়ে, তখন এই বডিগুলা অনেকগুলা ভেঙে চুরে গেল, অনেক বডি ভেঙে চুরে গেল। তো এখন পরবর্তীতে হচ্ছে ফেরেশতারা বললো যে আল্লাহ, তাহলে এইগুলা ইয়ে করি বাংলাদেশে পাঠাই দিই। মানে বলা হচ্ছে এই যে ভাঙা চোরা তেরা বেঁকা মানে এরকম, অর্থাৎ ডিফেক্টেড যে বডিগুলো, এই বডিগুলো বাংলাদেশে পাঠিয়ে দিই। তো আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যে বিষয়টা বললাম এটা অনেকটা ব্যঙ্গাত্মক, যদিও এটার সাথে বাস্তবতার কোনো মিল নাই, বা এটা আমি এই জন্যই বললাম যে আসলে বাংলাদেশে অসংখ্য সমস্যা এবং সেই সমস্যাগুলো সমাধানযোগ্য, কিন্তু সমস্যাগুলো সমাধান করতে গেলে আরও 5টা সমস্যা, একটা সমস্যার সমাধান করতে গেলে আরও 5টা সমস্যা তৈরি হয়। তো যাই হোক, এই সমস্যাগুলো নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়, বা এই সমস্যাগুলো কারণ কি, এর সমাধানের পথ কি, সেগুলো নিয়েই কথা বলবো। তো আমরা তোমাদের এই বইয়ে যে সমস্যাগুলো দেওয়া রয়েছে, এর মধ্যে প্রথম যেটা ছিল হচ্ছে জনসংখ্যা সমস্যা, যেটা নিয়ে কথা বলেছি। আসলে এই সমস্যা নিয়ে কথা বলার বিশেষ করে খুব বেশি কিছু নাই, এই অর্থে বলতেছি। এগুলো তোমরা একটু বইয়ের দিকে তাকালেই বুঝবা। এরপরে যেটা আছে নিরক্ষরতা। নিরক্ষরতা নিয়েও হয়তো আমি কথা এই জন্যই বলতেছি না, কারণ এটা একটা সহজ একটা টপিক, তোমরা একটু দেখলে এই জিনিসটা একটু মাথায় নিতে পারবা। এরপরে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্বজনিত সমস্যা। বাংলাদেশে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা। এই সমস্যাটা নিয়েও আমি কথা বলবো না, এই অর্থে, কারণ এই বিষয়গুলো তোমাদের খুবই চোখের সামনে দৃশ্যমান। এরপরে যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে মাদকাসক্ত বা ড্রাগ এডিকশন।
এটাও আমি স্কিপ করলাম, যদিও এটা একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়বস্তু। আমি এটাকে আরো দু একটা ক্লাস পরে, অর্থাৎ আমাদের মেইন যে সমস্যাগুলো আমরা যেটাকে মনে করতেছি এই সময়ে সব থেকে প্রয়োজন বা এই সময়ের জন্য সব থেকে হচ্ছে বেশি আলোচনাযোগ্য, সেই বিষয়গুলো আমরা আগে শেষ করার চেষ্টা করতেছি এবং পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আলোচনা করব। আমরা যদি মাদকাসক্ত এই সমস্যাটাকে স্কিপ করি, তাহলে আমাদের পরবর্তী যে সমস্যাটা আসে সেটা হচ্ছে বাংলাদেশের নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার ধরন, কারণ, প্রভাব ও প্রতিকার, অর্থাৎ নারীর নিরাপত্তাজনিত সমস্যা। এটা একটি গুরুত্বপূর্ণ একটি টপিক। এই অর্থে বলতেছি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমান বাংলাদেশ সহ সারা পৃথিবীর প্রেক্ষাপটে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া তথা এশিয়ার প্রেক্ষাপটে এটা একটি গুরুত্বপূর্ণ টপিক এবং বাংলাদেশের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে আমি এই টপিকটা নিয়ে প্রথমে কথা বলতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যার ধরন বা ধারণা, কারণ, প্রভাব এবং প্রতিকার। এর মধ্যে দেখো সামাজিক নিরাপত্তা, এখানে মূলত যেটা বলা হচ্ছে এটা হচ্ছে সামাজিক নিরাপত্তার কথা এখানে বললেও যেটা এই টপিকের মূল ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অর্থাৎ যৌন নিপীড়ন। যেটা অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন নিপীড়ন। আজকে আমরা এই টপিকের উপরই কথা বলবো। দেখো বাংলাদেশে এই সমস্যাটা বর্তমানে একটি প্রকট সমস্যা। বাংলাদেশ ছাড়াও এটা একটি সারা পৃথিবীর মধ্যে সবথেকে চোখে পড়ার মতো একটি সমস্যা এবং সবথেকে মানে সর্বত্র যেটা লক্ষ্য করা যায় সেটা এই সমস্যা যৌন নিপীড়ন বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এখন এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই বিষয়টা এক এক দেশে এক এক রকম অঙ্গভঙ্গি জড়িত বিষয় মিন করে যদিও। তো মূলত সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে যেটা বোঝায় বাংলাদেশের প্রেক্ষাপটে, দেখো আমরা আমাদের এই অধ্যায়টা কিন্তু আলটিমেটলি বাংলাদেশের প্রেক্ষাপটে, কাজে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো বাংলাদেশের প্রেক্ষাপটেই আসবে। দেখো এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন নিপীড়ন কোন কোন কর্মকাণ্ডকে যৌন নিপীড়ন হিসেবে বলা হচ্ছে। দেখো এখানে তোমাদের একটি সুন্দরভাবে তালিকার মধ্যে দেওয়া আছে যে যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে রয়েছে নারীকে উদ্দেশ্য করে অশ্লীল গান বাজানো, অশ্লীল বা উদ্দেশ্যমূলক কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, পিছু নেওয়া, পথ রোধ করে দাঁড়ানো, শীষ দেওয়া, প্রেম নিবেদন বা প্রেমের প্রস্তাব দেওয়া, প্রস্তাবে সাড়া না দিলে হুমকি দেওয়া, কাগজে আপত্তিকর কোনো কথা লিখে গায়ে ছুঁড়ে মারা, যানবাহনে আপত্তিকর আচরণ করা। এছাড়াও যৌন নিপীড়ন মূলক বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা, পর্নোগ্রাফি প্রদর্শন, চিঠি, টেলিফোন, মেসেজ বা মোবাইল কল, ইমেইল, ফেসবুক, পোস্টার বা দেয়াল লিখনের মাধ্যমে কোনো রকম তাকে দৈহিক বা মানসিক বিকারগ্রস্ত করা বা দৈহিক বা মানসিক নিপীড়নমূলক কর্মকাণ্ডকেই মূলত বলা হচ্ছে যৌন নিপীড়ন। অর্থাৎ দেখো যৌন নিপীড়নে মূলত এখানে দুইটা বিষয় আসে, একটা হচ্ছে মানসিক আর একটা হচ্ছে শারীরিক। অর্থাৎ যৌন নিপীড়ন যে শুধুমাত্র শারীরিক বিষয়গুলো হবে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে মানসিক বিষয়। মানসিক আমি যদি বলি মন সংক্রান্ত, আবার এটা হচ্ছে শরীর। তো সেই হিসাবে যদি তার মনে আঘাতপূর্ণ বা তাকে মনের মধ্যে এরকম উদ্দেশ্যমূলক ভাবে কোনো কথা বলা হয় সেটা হচ্ছে যৌন নিপীড়নের অংশ হবে। আবার শরীরগত বা শারীরিক আঘাতপূর্ণ বিষয়গুলো থাকলেও সেটা যৌন নিপীড়নের অংশ হবে। তো বলা হচ্ছে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো হচ্ছে মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে যৌন নিপীড়নমূলক কর্মকাণ্ডের ধারণ বা যৌন নিপীড়নমূলক কর্মকাণ্ডের ধরন। এখন এই যৌন নিপীড়নমূলক কর্মকাণ্ডটা কেন হয়
বা আমি যদি বলি এই যৌন নিপীড়ন কর্মকাণ্ডের বর্তমান পরিস্থিতিটা কি, দেখো আসলে বিষয়টা যদি আমি এইভাবে বলি যে মানুষ যখনই দেখো যখন তার মধ্যে যখন সেক্সুয়ালিটি জন্ম নেয়, অর্থাৎ সে যখন হচ্ছে পরিপক্ক একটা অবস্থায় চলে আসে, তখন ব্যক্তির অপোজিশন সেক্স অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি সে একটি টান অনুভব করে। অর্থাৎ এটা হচ্ছে একটা ন্যাচারাল একটা বিষয়। এই বিপরীত লিঙ্গের প্রতি টান অনুভব করা এটা হচ্ছে একটা শরীরবৃত্তীয় বিষয় বা একটা ন্যাচারাল প্রাকৃতিক একটা বিষয়, যে মানুষ সবসময় অপোজিশন সেক্সের প্রতি এক ধরনের টান অনুভব করবে। এই টান অনুভব করাটা স্বাভাবিক বিষয়। তবে অস্বাভাবিক বিষয় হচ্ছে বা সেটাকে অনৈতিক বিষয় আমরা তখনই বলবো যখন এটার মধ্যে অর্থাৎ মেল ফিমেল এই দুইটা যখন বিষয়টা এক জায়গায় সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ দুইজনের আগ্রহের জায়গাটা যখন এক জায়গায় সীমাবদ্ধ থাকবে, তখন এটাকে আমরা স্বাভাবিক পরিস্থিতি বলবো। এটা হচ্ছে তখন স্বাভাবিক পরিস্থিতি, অর্থাৎ উভয় ব্যক্তির সহমতের ভিত্তিতে যদি হয় সেটাকে আমরা একটি স্বাভাবিক পরিস্থিতি বলি। কিন্তু যৌন নিপীড়নমূলক কর্মকাণ্ড হচ্ছে মেল অর ফিমেল। আমাদের দেশে যেটা হয় সাধারণত মেল ব্যক্তিরা অর্থাৎ পুরুষরা মহিলাদেরকে বিভিন্নভাবে এই নিপীড়নমূলক কর্মকাণ্ড বা বিভিন্ন নিপীড়নমূলক বিষয়গুলো প্রদর্শিত করে। শুধু যে মেল ফিমেলকে করে বিষয়টা এরকম না, অর্থাৎ এই যৌন নিপীড়ন যে শুধুমাত্র মেল ফিমেলকে করতেছে এরকম না। আমাদের দেশে যদিও এটাই হয়, অনেক দেশে আছে, বা আমি যদি বলি ইউরোপ আমেরিকার দেশগুলো, পৃথিবীর উন্নত দেশগুলোতে মেল ফিমেলকে যৌন নিপীড়ন করে, আবার ফিমেলরাও মেলকে করে থাকে। যদি আমাদের দেশে এই ধরনের কর্মকাণ্ড খুব বেশি চোখে পড়ে না, তা আমরা সাধারণত বলি যে পুরুষ যখন নারীকে বিভিন্ন যৌনাত্মকমূলক বা যৌনমূলক হয়রানি করে, সেটাকে আমরা মূলত যৌন নিপীড়ন করে থাকি। বাংলাদেশে যৌন নিপীড়নমূলক কর্মকাণ্ড সারা পৃথিবীতে হচ্ছে চতুর্থতম। সারা পৃথিবীতে হচ্ছে চতুর্থতম পজিশনে আছে। এটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে। তাহলে দেখো আলটিমেটলি বাংলাদেশ কিন্তু, আমরা বলি না যে বাংলাদেশ অনেক বিষয়ে রোল মডেল, বাংলাদেশে এই করছে, বাংলাদেশ অনেক বিষয়ে উন্নত করছে। হ্যাঁ, বাংলাদেশ এই বিষয়টাতে উন্নত করছে, যেহেতু পৃথিবীতে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। এবং বলা হচ্ছে এখানে দেখো অনেকগুলো স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, যে এখানে বলা হচ্ছে বাংলাদেশে শতকরা 87% নারী যৌন নিপীড়নের শিকার হয়। এবং বাংলাদেশে 87% নারী হচ্ছে স্বামীর হাতে প্রভাব হয়, আর 65% নারী হচ্ছে এখানে আছে যৌন নিপীড়ন। তাহলে দেখো, অর্থাৎ বাংলাদেশে 87% নারী স্বামীর হাতে প্রহার, এটাও এক ধরনের নিপীড়নমূলক বিষয়। আর এই এবং 65% নারী হচ্ছে যৌন নিপীড়নের শিকার হয়। এটা হচ্ছে বাংলাদেশের স্ট্যাটিস্টিক। এবং এর মধ্যে বলা হচ্ছে, তোমাদের এখানে একটি স্ট্যাটিস্টিক দেওয়া আছে, 10 থেকে 15 বছর বয়সের যে সকল মেয়েরা আছে, 10 থেকে 15 বছর, এর মধ্যে 10 থেকে 15 বছরের মধ্যে যে সকল মেয়েরা আছে, এর মধ্যে 75% মেয়ে কোনো না কোনো ভাবে যৌন নিপীড়নের শিকার হয়। দৃশ্য লক্ষ্য করো, অর্থাৎ আমি বললাম যে 87% নারী এরা হচ্ছে স্বামীর হাতে প্রহার হয়,
70% নারী এই 87% এর মধ্যে যৌন নিপীড়নের শিকার হয় এবং ওভারঅল বলা হচ্ছে 10 থেকে 15 বছর এই বয়সের মেয়েরা 75% আছে যারা হচ্ছে কোনো না কোনো ভাবে যৌন নিপীড়নের শিকার হয়। এখন দেখো সিগমন্ড ফ্রয়েডের আমি তোমাদের ক্লাসে সিগমন্ড ফ্রয়েডের নাম বলেছিলাম। সিগমন্ড ফ্রয়েড মনোবিজ্ঞানের জনক বা মনোবিজ্ঞানী একজন। ওনার একটা বই আছে দ্য থিওরিজ অফ সেক্সুয়ালিটি। অর্থাৎ সেক্সুয়ালিটি, দ্য থিওরিজ অফ সেক্সুয়ালিটি, যেটা এই বইটা আমাদের পড়া ছিল, এবং দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম। ইন্টারপ্রিটেশন অফ ড্রিম মানে মানুষ কেন স্বপ্ন দেখে সেই স্বপ্নের ব্যাখ্যা, আর এটা হচ্ছে সেক্সুয়ালিটি সম্পর্কিত মতবাদ। এই বইতে উনি দেখিয়েছেন যে মানুষের সেক্স এটা একই সাথে শরীরবৃত্তীয় বিষয় এবং একই সাথে এটা একটা ন্যাচারাল বিষয়, এবং সময় এবং পরিস্থিতির বা পরিবেশের মাধ্যমে এটা পরিবর্তনটা ঘটে। অর্থাৎ একটা মানুষের এই সেক্সুয়াল মাইন্ড কিভাবে গ্রো করে উনি দেখিয়েছেন। দেখো, আচ্ছা এই বইটা আমি এটা মুছে দিচ্ছি। উনি 5টা স্টেজ দেখিয়েছেন। প্রথমটা হচ্ছে অরাল, এরপরে হচ্ছে অ্যানাল, এরপরে হচ্ছে ফ্যালিক, এরপরে হচ্ছে জেনিটাল, আর এরপরে হচ্ছে লেটেন্সি। এই অরাল হচ্ছে 0 থেকে 3 বছর, অ্যানাল হচ্ছে 3 থেকে বলা হচ্ছে যে 9 বছর বা 3 থেকে 6 বছর। এইটা হচ্ছে 3 থেকে 6 অথবা 9 এরকম আছে, 6/9 বা 6 থেকে 9 হতে পারে, 3 থেকে 9 বছর। আর এটা হচ্ছে 9 থেকে 18 বছর, বা কোন জায়গাতে তোমরা পাবে এটা 16 দেখানো হয়, 16 বা 18। আর এটা হচ্ছে 18 থেকে 45 বা 50, আর এটা হচ্ছে 50 এর পরবর্তী বা 45 বা 50 এর পরবর্তী, 45 বা 50 থেকে পরবর্তী। অর্থাৎ ওরাল ফেজ বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে সেক্সুয়ালিটি ফেজ, PHAS, ফেজ। ফেজ বাই স্টেজ আমি যদি বলি, স্টেজেস অফ সেক্সুয়াল মাইন্ড। অর্থাৎ সেক্সুয়াল মাইন্ডের যে 5টা স্টেজ আছে এই বইতে উনি ব্যাখ্যা করেছেন। এর মধ্যে অরালটা হচ্ছে বলা হচ্ছে এই সময়ে একটা শিশু বা একটা মানুষের সেক্স থাকে হচ্ছে মুখে, যার কারণে তোমরা দেখবা যে জন্ম নেওয়া বা 2-1 বছরের বাচ্চাকে তুমি যদি মুখে যদি তুমি চুমা দাও তাহলে সে অনেক তৃপ্তি অনুভব করে বা সে অনেক খুশি হয়। এরপরে অরাল হচ্ছে, এরপরে হচ্ছে অ্যানাল। অ্যানাল হচ্ছে পায়ুপথ। তো বলা হচ্ছে এই অরাল থেকে এটা হচ্ছে ট্রান্সফার হয়ে বা এটা মুভ করে হচ্ছে অ্যানাল, পায়ুপথে। অর্থাৎ এই বয়সে ছেলে মেয়েরা দেখবা যে মলমূত্র নিয়ে খেলাধুলা করতে পছন্দ করে, এবং পরবর্তীতে
এই স্তর থেকে পরবর্তীতে আসে হচ্ছে ফ্যালিক, অর্থাৎ এটা হচ্ছে যৌনাঙ্গ। তো বলা হচ্ছে এই সময়ের মধ্যে এটা চলে আসে। এরপর হচ্ছে জেনিটাল, বা জেনিটালটা হচ্ছে জনন কেন্দ্রীয়, অর্থাৎ আমি যদি বলি যে এটা হচ্ছে মূলত প্রোডাকশন, অর্থাৎ চাইল্ড প্রোডাকশনের একটি ব্যাপার। এবং সর্বশেষ হচ্ছে লেটেন্সি, অর্থাৎ লেটেন্সি হচ্ছে একটা সময় গিয়ে মানুষের এই সেক্সুয়াল মাইন্ডটা আর ওইভাবে কাজ করে না, অর্থাৎ তখন এই সময়টা সুপ্ত হয়ে যায়। এই লেটেন্সি বলা হচ্ছে 45 বা 50 বছরের পরে এই অবস্থাটা সুপ্ত হয়ে যায়। তো আমি যেটা যে জন্য বললাম যে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই বিষয়টা উনি বলছেন, সিগমন্ড ফ্রয়েড বলছেন যে এটা মানুষের মধ্যে থাকবে, এটা হচ্ছে একটা ন্যাচারাল বিষয়। অর্থাৎ একটি যদি মানুষের যদি কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম না থাকে বা বায়োলজিক্যাল কোনো প্রবলেম না থাকে, তাহলে সে এই বিষয়গুলো তার মধ্যে তৈরি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে প্রমিসকুইটি বা অবাধ যৌনাচার। এই অবাধ যৌনাচার এটা ছিল হচ্ছে পৃথিবীর আদিম যুগে ছিল। বর্তমানে এই প্রমিসকুইটি পশু পাখির মধ্যে লক্ষ্য করা যায়, যাদের মধ্যে সেক্সুয়াল কোনো সিলেকশন নাই। কে কার সাথে সম্পর্কে সেক্সুয়াল সম্পর্কে সম্পৃক্ত হবে এই বিষয়গুলো তাদের মধ্যে সিলেকশন নাই, কিন্তু মানুষের মধ্যে আছে। যার কারণে একটা সময় মানুষের মধ্যে এটা ছিল না, সেই যুগটা আমরা পার করেছি। সেই যুগকে বলা হচ্ছে সেভেজানি, SAVEGAN, সেভেজানি। সেভেজানি হচ্ছে বর্বর যুগ বা সরি বন্য দশা। এটা হচ্ছে সেভেজানি হচ্ছে বন্য দশা। এরপর হচ্ছে বারবারিজম, বারবারিজম। বারবারিজম হচ্ছে বর্বর, বর্বর। তো এবং 3 নাম্বার হচ্ছে সিভিলাইজেশন, সিভিলাইজেশন বা সভ্যতা বা সভ্য, সিভিলিয়ান বা সিভিলাইজেশন, সভ্য। তাহলে প্রথম যেটা ছিল মানুষের প্রথম স্তর ছিল হচ্ছে বন্য, এর পরের স্তর হচ্ছে বর্বর, এবং তৃতীয় স্তর বা বর্তমান হচ্ছে সিভিলিয়ান বা সিভিলাইজেশন বা সভ্য যুগ। এই দুই যুগে এই প্রমিসকুইটি এটা স্বাভাবিক বিষয় ছিল, বাট বর্তমান যুগে প্রমিসকুইটি মানুষের মধ্যে গ্রহণযোগ্য না। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো বলা হচ্ছে এই সেক্সুয়াল হ্যারাসমেন্টটা আমি যদি বলি যে মানুষের মধ্যে তার জন্মগতভাবে যে বিষয়গুলো, শরীরবৃত্তীয় যে বিষয়গুলো আছে, এটা স্বাভাবিক ব্যাপার। বাট অস্বাভাবিক বিষয় হচ্ছে যে বললাম যে যখন পুরুষ স্ত্রী বা ছেলে মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে যখন সেই সম্পর্কের আগ্রহ প্রকাশ করে অথবা সেই সম্পর্ক ইঙ্গিতপূর্ণ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করে, আমরা সেটাকেই মূলত সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলছি। তো বলা হচ্ছে এর কারণ কি কি, এটা কি কি কারণে হতে পারে। এখানে দেখো তোমাদের অনেকগুলো কারণ দেওয়া আছে। এর মধ্যে প্রথম যেটা কারণ দেওয়া আছে যে এটা মূলত পারিবারিক স্নেহ, ভালোবাসা ও সচেতনতার অভাব। সেক্সুয়াল হ্যারাসমেন্টের প্রথম যে কারণটা দেওয়া আছে এটা হচ্ছে মূলত পারিবারিক স্নেহ, ভালোবাসা ও সচেতনতার অভাব, নৈতিক এবং চারিত্রিক অবক্ষয়, এরপর হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার পরিবেশের অভাব, মূল্যবোধের অবক্ষয়, বিকৃত মানসিকতা, খারাপ ইচ্ছার প্রতিফলন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, সুশিক্ষার অভাব, রাজনৈতিক দলগুলোর ক্ষমতার অপব্যবহার, বখাটেদের পৌরুষের প্রদর্শন, অপসংস্কৃতির প্রভাব, সুনির্দিষ্ট আইনের অভাব সহ আরো বিভিন্ন যে সকল কারণ রয়েছে সেই বিষয়গুলোর জন্যই মূলত সমাজে বা মানুষের মধ্যে এই, বা আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এই সমস্যাগুলোকে সমাধান কিভাবে করতে হবে? দেখো, প্রথম কথা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের সমাধানের জন্য সরকার কিন্তু যথেষ্ট পরিমাণ তৎপর। এর জন্য সরকারিভাবে আইন প্রয়োগের ব্যবস্থা রয়েছে, সামাজিক আন্দোলন অব্যাহত রয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে নীতি নৈতিকতার যে হচ্ছে একটি তৈরির একটা মাধ্যম, বা আমি যদি বলি নীতি নৈতিকতা
চর্চার যে একটা পরিবেশ, এটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, যার ফলশ্রুতিতে একই সাথে যৌন নিপীড়ন বাড়তে হচ্ছে, আবার একই সাথে এটাকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে। তো যৌন নিপীড়নের প্রভাব কি আসলে দেখো, যৌন নিপীড়নের ফলে অনেক ধরনের সমাজে অশান্তি, কলহ, দ্বন্দ্ব, সমাজে বিশৃঙ্খলপূর্ণ পরিস্থিতি কিন্তু তৈরি হয়। এটা যেমন একই সাথে পারিবারিক একটি দ্বন্দ্ব তৈরি করতে পারে, ব্যক্তিগত দ্বন্দ্ব তৈরি করতে পারে, সমাজের সাথে সমাজের দ্বন্দ্ব তৈরি করতে পারে, তথা এটা একটি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, যার কারণে বলা হয় যে এটা বাংলাদেশের একটি সামাজিক সমস্যাগুলোর মধ্যে একটি অন্যতম সমস্যা, যেটা কি করে বাংলাদেশের উন্নয়নের মাত্রাকে থামিয়ে দেয়, রোধ করে। তো এই হচ্ছে মূলত তোমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন নিপীড়নমূলক কর্মকাণ্ডের সম্পর্কে কিছু তথ্য। আসলে এই বিষয়ে কথা বলে তো অনেক বিষয় চলে আসে, বা অনেক বিষয়গুলো নিয়েই কথা বলতে হয়, এবং তোমাদের বইতেও অনেক টপিক, অনেক তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। আমি এত তথ্য হয়তো তোমাদের সামনে দিতে পারলাম না, তবে যতটুকু আমি চেষ্টা করেছি বা যতটুকু পেরেছি, তোমরা যদি এই ক্লাসটা দেখার সাথে সাথে তোমরা যদি বইটাকে সামনে রাখো, তাহলে তোমাদের জন্য বইয়ের তথ্যগুলোর সাথে এই তথ্যগুলো মিলিয়ে নেওয়া সহজ হবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা, আশা করি ভালো থাকবে।